নিখিলেশ তার মা কমলা দেবী ও তার স্ত্রী নীলিমাকে নিয়ে কুসুমপুর গ্রামে বসবাস করে। নিখিলেশদের গ্রামে তেমন একটা কিছু কাজ হতো না, তাই নিখিলেশ দিনমজুরের কাজ করে সংসার চালাতো। নিখিলেশ তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। এমনই একদিন, নীলিমা, তুমি কেন এত কিছু করছো? না না, তুমি কাপড় চাপড়গুলো রেখে দাও, আমি করে দেব, তোমাকে এত কিছু করতে হবে না। আরে না না, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে নিতে পারবো। আর তাছাড়া মায়ের যত শরীর খারাপ হোক না কেন, মা তো আমাকে যথেষ্ট সাহায্য করে। তুমি এদিকে কিছু ভেবো না, যাও তুমি কাজে যাও। নীলিমা, ঠিক এই কারণে আমি তোমাকে এতটা ভালোবাসি। আসলে অনেক রকমই মেয়ে রয়েছে, তাদেরকে যতই ভালোবাসা দিক না, তারা কখনই কারোর নাম করতে পারে না। আসলে তারা শুধু নিজের দিকটাই বোঝে, কিন্তু তুমি একদমই ওরকম নও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তোমাকে আমার প্রশংসা করতে হবে না। এবার চলো, আমি তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে কাজে চলে যাও। আর তা না হলে কালকের জন্য আর কিছু রেশনপত্র কিনে আনতে পারবে না। তুমি তো জানো কাজ করলে তবেই খাওয়া হবে। নীলিমার কথা মতো নিখিলেশ কাজে যাবার জন্য রেডি হয়ে যায়, আর নীলিমা তাকে খাবার বেড়ে দেয়। নিখিলেশ খাবার খেয়ে কাজে বেরিয়ে যায়। ঠিক এইরকম ভাবেই নিখিলেশ তার স্ত্রীকে ভালোবাসা দিত। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলা দেবী তার বৌমাকে বলে, বৌমা, বৌমা, কি ব্যাপার, তুমি এখনো শুয়ে রয়েছো যে? তোমার শরীরটা কি অসুস্থ? আসলে মা, হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমার শরীরটা সত্যিই অসুস্থ লাগছে। বৌমা, তাহলে চলো না, আমি তোমাকে ওই পাশের এক ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, ওইখানে দেখিয়ে নেবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। না না, ওইসবের আবার কি দরকার আছে, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। ডাক্তারখানায় গেলে এখন অনেক টাকার দরকার, আর আপনার ছেলে অত টাকা কামায় না যে আমি ওইগুলোকে উড়িয়ে দেব। মা, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। নীলিমার কথা শুনেই কমলা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে নীলিমা আবারও সংসারের কাজ করতে লেগে পড়ে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন নীলিমা ঘুম থেকে ওঠে, তার অনেকটা শরীর অসুস্থ বলে মনে হয়। এ মা, আমার শরীরটা এরকম ম্যাজম্যাজ কেন করছে? কি ব্যাপার, হঠাৎ এরকম বমি বমি পাচ্ছে কেন? আর মাথাটাও যে ঘুরছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে নীলিমা বমি করতে থাকে। তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। বৌমা, বৌমা, কি ব্যাপার, হঠাৎ বমি হচ্ছে কেন? কি হয়েছে তোমার? মা, আমার মনে হচ্ছে আপনি ঠাম্মি হতে চলেছেন। সত্যি বৌমা? বৌমা সত্যি? তুমি কি বললে? তুমি কি সত্যি কথা বললে? আমি কি এটা ঠিক শুনলাম? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন। আসলে আমি সত্যি গর্ভবতী। আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা কি কারণে হচ্ছে, এখন বুঝতে পারলাম। সত্যি বৌমা, আজ যে তুমি আমাকে কত বড় খুশির কথা শোনালে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আজ আমি খুব খুশি। ঠিক আছে বৌমা, আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না, তুমি আজ থেকে শুধু আরাম করবে। এইভাবে কমলা দেবী তার বৌমার খেয়াল রাখতে থাকে। নিখিলেশ যখন এই কথা জানতে পারে, তখন নিখিলেশও অনেক খুশি হয়ে যায়। সত্যি নীলিমা, আজ আমি খুবই খুশি, আমি বাবা হতে চলেছি। আমার কত বড় খুশির দিন তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে নিখিলেশ নীলিমার সঙ্গে কথা বলছিল। নীলিমা গর্ভবতী শুনে পরিবারের সকলে খুব খুশি হয়েছিল। নীলিমাকে কোনো কিছুই কাজ করতে দিত না। নীলিমাকে কোনো কিছু কাজ করতে না দিলেও নীলিমা ঠিক যে কোনো না যে কোনো একটা কাজ করতে থাকতো। এমনই একদিন, নিখিলেশ, তুমি তো কাজে যাবে? কি ব্যাপার নিখিলেশ, তোমার শরীরটা এরকম অসুস্থ লাগছে কেন? কি জানি নীলিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আজ আমার শরীরটা ভীষণ অসুস্থ। ঠিক আছে নিখিলেশ, আজ তোমাকে কাজে যেতে হবে না, তুমি বরং শুয়ে থাকো। আমি দেখছি তোমার জন্য কিছু জড়িবুটি পাতা জোগাড় করতে পারি কি। নিখিলেশকে শুইয়ে দিয়ে নীলিমা তার জন্য জড়িবুটি পাতার খোঁজে বেরিয়ে পড়ে। এইরকম ভাবে নীলিমা রোজের রোজ তাকে সুস্থ করে তোলার জন্য অনেক কিছু জড়িবুটি পাতা এবং ডাক্তারখানা সব জায়গায় নিয়ে গেছিল ও সব জায়গায় ওষুধ খাইয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। দিন যতই কাটছিল ততই নিখিলেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নিখিলেশ, তুমি ওঠো, এইরকম ভাবে আর কতদিন শুয়ে থাকবে? আমি তো তোমাকে আর এরকম ভাবে দেখতে পারছি না। ওঠো নিখিলেশ, ওঠো। এইভাবেই নীলিমা নিখিলেশকে ধরে কান্নাকাটি করছিল। নিখিলেশ কোনো কিছুই কথা বলতে পারছিল না, যেটা দেখে নীলিমা আর তার শাশুড়ি মা খুবই ভেঙে পড়ে।
আর এইরকম ভাবে হঠাৎ একদিন যখন নীলিমা তাকে ওষুধ খাওয়াতে যায় তখন সে দেখে যে নিখিলেশের শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। সে আর কোনোভাবেই নড়াচড়া করছে না আর চোখও খুলছে না। সেটা দেখে নীলিমা বুঝতে পেরে যায় যে নিখিলেশ আর এই জগতে নেই। নীলিমা অনেক কান্নাকাটি করতে থাকে এবং নিখিলেশের মা অনেক কান্নাকাটি করতে থাকে। তারা দুইজনেই খুব ভেঙে পড়ে। নিখিলেশ বাবা, তুই ওঠ, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই আমাদেরকে এরকম ভাবে ছেড়ে যেতে পারিস না। ওঠ বাবা নিখিলেশ, তুই ওঠ। এইরকম ভাবেই কমলা দেবী আর নীলিমা কান্নাকাটি করছিল। সেই গ্রামের একটা নিয়ম ছিল যে স্ত্রী বেঁচে থাকার আগে স্বামী যদি মারা যায় তাহলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে। নীলিমা তার স্বামীর মৃত্যুদেহকে জড়িয়ে অনেক কান্নাকাটি করছিল। ঠিক সেখানে গ্রামের মুখিয়া হরিপ্রসাদ বাবু চলে এসে বলে, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তোমরা কি ভুলে গেছো আমাদের গ্রামের নিয়মটা? যাও তাড়াতাড়ি গিয়ে নিখিলের সাথে স্ত্রীকে জ্বালিয়ে দাও। হরিপ্রসাদ বাবুর কথা মতো একজন প্রতিবেশী লোক নীলিমাকে টানতে টানতে নিখিলেশের পাশে শোয়ানোর চেষ্টা করে যাতে তাদের দুইজনকে একসঙ্গেই জ্বালানো যায়। তখন নীলিমা জোরে জোরে চিৎকার করতে করতে কান্নাকাটি করছিল। আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা যে কত বড় ভুল করছো এটা তোমরা জানো না। এটা তো তোমরা নিজেরা বানিয়েছো, এটা কোনো নিয়ম নয়। আমার জীবন, আমার বেঁচে থাকার অধিকার রয়েছে আর তোমরা সেটা আমার থেকে কেড়ে নিচ্ছ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইভাবে নীলিমা জোরে জোরে চিৎকার করতে করতে কান্নাকাটি করছিল, কিন্তু প্রতিবেশীরা তার কোনো কথাই শুনছিল না। তারা জোর জবরদস্তি নীলিমাকে পোড়াবার চেষ্টা করছিল। নীলিমার শাশুড়ি মাও চুপচাপ দাঁড়িয়েছিল। মুখিয়ার সামনে কারোরই কিছু কথা বলার সাহস ছিল না। যখনই নীলিমাকে পোড়াতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওই গ্রামেরই একজন শিক্ষিত পুলিশ অফিসার সেখানে চলে আসে। আসলে তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আজ হঠাৎ করে তারা ফিরে আসাতে মুখিয়া চমকে ওঠে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? দেখো, আমাদের এই নিয়মটা কেউ আমাদের কাছ থেকে বদলে দিতে পারে না। যেটা প্রথম থেকে হয়ে এসেছে সেটাই হবে। দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, আমি এরকম মরতে চাই না। আমার স্বামী মারা গেছে তা কি হয়েছে? আমার তো বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু এই গ্রামের মুখিয়া সেটাও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। যদি আমিও চলে যাই তাহলে আমার শাশুড়ি মাকে কে দেখবে? জানি আমরা সবকিছু, তোমরা চিন্তা করো না। এই মুখিয়া মানুষের উপরে কত অত্যাচার করছে, মানুষের কাছ থেকে কত কিছু কেড়ে নিচ্ছে। মুখিয়া আজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, তাই না? দেখো এবার আমি তোমার কেমন ক্ষতি করি। স্যার, আমার বৌমাকে আপনি বাঁচিয়ে নিন। দেখুন, ছেলে তো চলে গেছে, বৌমা ছাড়া এখন আর আমার কেউই নেই। আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, আমার অনেক দেখাশোনা করে। এখন যদি বৌমাকে ওরা জ্যান্ত জ্বালিয়ে দেয় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আপনি দয়া করে কিছু একটা করুন। চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আর এই মুখিয়াকে কেমন করে শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এতদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না বলে তাই এই মুখিয়াকে আমি ধরতে পারিনি, কিন্তু আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এখন আর আমার থেকে এই মুখিয়াকে কেউ বাঁচাতে পারবেন না। এই বলে পুলিশ অফিসার মুখিয়াকে তুলে নিয়ে যায়। তখন নীলিমা সকল পাড়া প্রতিবেশীর হাত থেকে বেঁচে যায়। তখন তারা শাশুড়ি বৌমা মিলে বাড়িতে ফিরে আসে। বৌমা, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি জানি না আমি কোথায় যেতাম। আসলে মুখিয়ার সামনে কারোরই কিছু বলার অধিকার নেই, তাই আমি আর কিছুই বলতে পারছিলাম না, তোমাকে বাঁচাতেও পারছিলাম না। আমাকে ক্ষমা করে দিও বৌমা। মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো দোষই করেননি, তাহলে আপনি কিসের জন্য ক্ষমা চাইবেন? সব দোষ তো ওই মুখিয়ার। এতদিন ধরে মানুষের ওপর কত অত্যাচার করে এসেছে, মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। ওই মুখিয়ার তো ফাঁসি হওয়া দরকার। বৌমা, আমরা বরং এই গ্রাম ছেড়ে অন্য কোথায় চলে যাব। এখানে আর থাকবো না। এখানে থাকা মানে আমাদেরকে কেউ দেখবে না, আর এখানে তো কোনো কাজও নেই। নিখিলেশ যা কাজ করতো তাই দিয়েই তো সংসার চলতো। এখন যদি আমরা দুইজনে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আর খেতে পাবো না যে। মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। চলুন আমরা বরং বহুদূর অন্য কোথাও চলে যাই। সেখানে গিয়ে লোকের বাড়িতে কাজ করে যেমন হোক করে দুবেলা দুমুঠো জোগাড় করে খেয়ে নেব। আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার পুরো খেয়াল রাখবো। আপনি শুধু আমার বাচ্চাটার খেয়াল রাখবেন, ব্যাস, তাহলে আমি সব কাজ করে নিতে পারবো। এইভাবেই নীলিমার তার শাশুড়ি মা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর গিয়ে তারা অন্য একটা গ্রামে ওঠে আর সেখানে একটা বাড়িতে কাজের সন্ধান করে। বাড়ির মালকিনটা খুবই ভালো ছিল আর তারা খুবই ধনী ছিল। বাড়ির মালকিন নীলিমার তার শাশুড়ি মাকে থাকার জন্য একটা ছোট্ট ঘরও দিয়েছিল আর তাদের বাড়িতে কাজেও নিয়েছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে
প্রায় 7-8 মাস কেটে যায়। নীলিমা একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সেদিনের পর থেকে নীলিমার শাশুড়ি মা নাতনির সঙ্গে বাড়িতেই খেলাধুলা করত, আর নীলিমা মালকিনের বাড়িতে কাজ করে সবকিছু ম্যানেজ করে নিত। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। মা, এখন আমরা কার কাছে হাত পাতবো? এখন তো আমাদের হাত পাতার মতো কোনো জায়গাও নেই, আর আপনার খোকার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে গেছে। ওখানে তো আর কিছুই নেই। যদি ওখানেও 2-4টে মিষ্টি থাকতো তাহলে আমরা সেটা খেয়ে অন্তত কাজ চালিয়ে নিতাম। হ্যাঁ গো বৌমা, সেটাই তো ভাবছি। যদি একটা অন্তত মিষ্টি থাকতো তাহলে আমি আমার ছোট্ট 2 নাতনির মুখে দিতে পারতাম। আজ মনে হয় দোকানটাও ভাঙা পড়বে। এখন আমরা কোথায় মিষ্টি বানাবো আর কোথায় গিয়ে বিক্রি করব? মা, বিক্রি করার কথা তো বাদ দিন, এখন আমরা কি দিয়ে মিষ্টি বানাবো? আর কি মিষ্টি বা বানাবো? আমাদের কাছ থেকে কি আর কেউ কিনবে? আর মিষ্টি বানাতে গেলে সকলের কাছে হাত পাততে হবে। অত টাকা পয়সাও নেই আমাদের কাছে। আবার তার উপরে এখন শীতকাল, বাড়িটাও মেরামত করা নেই। হ্যাঁ গো বৌমা, বাড়ির জন্যই তো সবচেয়ে বেশি বড় চিন্তা হচ্ছে। এখনো পর্যন্ত বাড়িটাকে ঠিক করা হলো না। খোকাকে আমি কবে থেকে বলছি এবার অন্তত বাড়িটা ঠিক কর। শীতকাল চলে আসলো, তার উপর আবার দেখতে না দেখতেই বৃষ্টিও চলে গেল। হ্যাঁ, আর কতদিন এইরকম ভাবে এখানে ওখানে বালতি বা বল বসে কাটাতে হবে? এই জন্যই বলেছিলাম বাড়িটা ঠিক করো, বাড়িটা ঠিক করো, কিন্তু আমার কথা তো কেউ শুনলোই না। এই কনকনে ঠান্ডার মধ্যে কি আর থাকা যায়? বৌমা, সবই তো বুঝতে পারছি। আসলে তোমার কথা কেউ শুনছে না এমন কোনো ব্যাপার নয়। হাতে টাকা পয়সা নেই বলে এই কারণেই হয়তো খোকা করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আজকে খোকা বাড়িতে আসুক, আমি আবারও বলবো বাড়িটা ঠিক করার কথা। এইভাবেই কথাবার্তা বলতে বলতে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। সন্ধ্যাবেলা কাজ থেকে মদন বাড়িতে ফেরে। তখন মৌমিতা দেবী তাকে বলে, খোকা শুনছিস? তোর সঙ্গে আমার একটা কথা আছে, এদিকে আয়। দেখ, বৌমা তো কতদিন ধরে বলছে বাড়িটা মেরামত করার কথা। তুই বৌমার একটাও কথা শুনছিস না। এবার আমি বলছি তোকে, দয়া করে বাড়িটা মেরামত কর, না হলে এই কনকনে ঠান্ডার মধ্যে বাড়ির ভিতরে থাকাই যাবে না। মা, আমি কি জানি না কেমন কি ঠান্ডা পড়েছে? বাড়ির ভিতরে আমরা তো থাকতে অসুবিধা হয়, কিন্তু তার সত্ত্বে আমারও কিছু করার নেই। পয়সা নেই বলে আমি বাড়িটা মেরামত করতে পারছি না, আর খাবারের জোগাড় তো দূরের কথা। এই বলে মদন চুপ করে যায়। তারপর ছেলের কথা বুঝতে পেরে মৌমিতা দেবীও চুপ করে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। আসলে মৌমিতা দেবী তার একমাত্র ছেলে মদন এবং বৌমা প্রিয়া এবং ছোট্ট ছোট্ট 2 নাতনি শিল্পা আর মোনাকে নিয়ে গ্রামে বসবাস করে। আসলে তাদের পরিস্থিতি অনেকই ভালো ছিল। আগে মদনের মিষ্টির দোকান ছিল, নানান রকমের মিষ্টি তৈরি করে বিক্রি করত। গ্রামে তার হাতের মিষ্টি সকলেই অনেক প্রশংসা করত এবং বেশ ভালোই বিক্রি হতো। কিন্তু এই কয়েকদিন হলো তাদের মিষ্টির দোকান চলে গেছে। রাস্তার ধারে সব দোকানগুলো ভাঙা পড়েছে। এখন তাদের মিষ্টির দোকান আর নেই। এই কারণেই তাদের হাতে টাকা কড়ি যা ছিল সবই সংসারে খরচ হয়ে গেছে। মা, তাহলে এখন কি করা যেতে পারে? আমরা কি তাহলে বাড়িতেই বিক্রি করব আর বাড়িতেই মিষ্টি বানাবো? কিন্তু মা, বাড়িতে মিষ্টি বিক্রি করলে লোকেরা কি করে জানবে যে বাড়িতে মিষ্টি বিক্রি করছে? বৌমা, বাড়িতে মিষ্টি বিক্রি করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। বাড়িতেই তৈরি করতে হবে আর বাড়িতেই বিক্রি করতে হবে। তারপর না হয় আমি গিয়ে গিয়ে সকলকেই খবরটা দিয়ে আসবো। যার যখন মন চাইবে সে তখন আমার বাড়িতে এসে মিষ্টি নিয়ে যাবে। এইভাবেই মৌমিতা দেবী আর প্রিয়া মিষ্টির ব্যবসা শুরু করবে বলে ঠিক করে। মদনের হাতে মিষ্টি সকলেই অনেক পছন্দ করত, আর সবচেয়ে বেশি পছন্দ ছিল মদনের হাতের গোলাপজাম। এইরকম ভাবেই দেখতে দেখতে তারা 2 শাশুড়ি বৌমা মিষ্টির ব্যবসা শুরু করে। কিন্তু তাদের কাছ থেকে ওইসব মিষ্টি কেউই নিচ্ছিল না। এমনই একদিন এক প্রতিবেশী তাদের কাছে এসে বলে, কি গো, তোমরা শাশুড়ি বৌমা আজকে আবার কি মিষ্টি বানাচ্ছ? সেই একই মিষ্টি, এই সাদা রসগোল্লার কালো পান্তুয়া, এইসব মিষ্টি খেয়ে আর ভালো লাগে না। আগে কত সুন্দর মদন গোলাপজাম বানাতো, খেয়েই তো আমার পেট ভরে যেত। একবার খেলে মন পেট সব ভরে যেত। কি, মদনের হাতের গোলাপজামুন এত পছন্দ? এটা তো আগে জানতাম না। হ্যাঁ গো বৌমা, তোমার এই মদনের হাতের গোলাপ জামুন আমার অনেক পছন্দ। মনে হতো যেন তোমার মদনের হাতটাই আমি কেটে নিয়ে চলে যাই। এ কি কাকি, তুমি কি বলছো? আমার মদনের হাত আমি কখনই কাটতে দেব না। আরে বৌমা, তুমি যে
রেগে যাচ্ছ? এইরকম রেগে গেলে কি চলবে নাকি? আসলে আমি তো এমনি ইয়ার্কি করে বলছিলাম, তোমার মদনের হাতটা কেটে নিয়ে বাড়িতে গেলে ওই হাতের তৈরি গোলাপ জামুন রোজেরই খেতে পারবো। প্রিয়া আর অঞ্জলি দেবীর কথা শুনে সকলেই হাসাহাসি করতে থাকে। তখন অঞ্জলি দেবী তাদের সঙ্গে কথাবার্তা বলার পর সেখান থেকে চলে যায়। চলে যাবার পর প্রিয়ার মাথায় বুদ্ধি আসে। তখন প্রিয়া মদনকে গোলাপ জামুন বানাতে বলে, আর সেই গোলাপ জামুন 1 টাকায় বিক্রি করবে বলে ঠিক করে নেয়। আমি এই 1 টাকার গোলাপজাম বিক্রি করতে চাই, 1 টাকার গোলাপজাম বিক্রি করব, সকলেই আমার কাছে খেতে চলে আসবে। আর কাকে যেমন বলেছিল তোমার হাতের গোলাপজামুন নাকি অনেক সুস্বাদু। এই বলে প্রিয়া মদনকে গোলাপজামুন বানাবার কথা বলে দেয়। তারপর সেদিন থেকে মদন গোলাপজামুন বানানো শুরু করে। আর পরের দিন থেকেই প্রিয়ার তার শাশুড়ি মা মিলে সেগুলোকে 1 টাকার দামে বিক্রি করে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বাড়িতে গোলাপ জামুন বিক্রি বেশ ভালোই চলছিল। তাদের শীতকালে আর বাইরে যেতে হচ্ছিল না, বাড়িতে বসে বসে তারাই ব্যবসা করছিল। এমনই একদিন, মা বলছি যে এই গোলাপ জামুন বিক্রি করে আমরা আর কতদিন এরকম থাকবো? এবার হয়তো আমাদের এই গোলাপ জামুনের দাম বাড়িয়ে দেওয়া দরকার, কারণ 1 টাকার গোলাপ জামুন বেশ সকলেই অনেক খুশি হচ্ছে, কিন্তু লোকসানটা তো আমাদের হচ্ছে, তাই না? হ্যাঁ গো বৌমা, তুমি কিন্তু এই কথাটা মন্দ বলনি। দেখো 1 টাকা করে আর কতদিন এরকম ভাবে বিক্রি করব? এখনো তো বাড়িটা ঠিকই করা হলো না। এই খোকা শোন না, আমি বলি কি এবার টাকা হলে তুই বাড়িটা মেরামত করে নিস। আর হ্যাঁ বৌমা, এবার থেকে যে আমাদের কাছে গোলাপ জামুন কিনতে আসবে তাকে আর 1 টাকার দেবে না। মা ঠিক আছে, এবার এই টেকনিকটা একবার চালু করে দেখি, যদি কাজে লেগে যায় তাহলে তো ভালোই লাভ হয়ে যাবে। প্রিয়া যখন তার শাশুড়ি মায়ের সঙ্গে এসব কথা বলছিল তখনই তার 2 মেয়ে সেখানে এসে বলে, মা আমাদেরকে একটা গোলাপ জামুন দাও না, খুব ইচ্ছে করছে এই গোলাপ জামুন খেতে। সকলেই নাকি এই গোলাপ জামুন খেতে অনেক পছন্দ করে, তাই আমরা খেয়ে দেখতে চাই এটা বাবা কেমন ভাবে বানায় আর টেস্টটা কেমন হয়। হ্যাঁ মা, আমাকেও একটা দাও, আমিও খেয়ে দেখতে চাই এই গোলাপ জামুন খেতে কেমন লাগে। তাহলে আজকে আমি দুটো বাইরে নিয়ে গিয়ে সকলকে দেখিয়ে দেখিয়ে খাবো, কারণ সকলে আমাকে দেখিয়ে দেখিয়ে খায়। শিল্পার এই কথা শুনে প্রিয়া আর মৌমিতা দেবী অনেক হাসতে থাকে। তারপর তারা 2 বোন গোলাপ জামুন নিয়ে বাইরে সকল বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। তখন সেই বাচ্চাগুলো বাড়িতে গিয়ে বায়না করে। 2 বাচ্চার মা প্রিয়াঙ্কা দেবী আর পল্লবী দেবী প্রিয়ার কাছে এসে বলে, এই যে দিদি, তোমার বাচ্চাদেরকে তুমি এইরকম ভাবে শিক্ষা দিয়েছো, এরা বাইরে গিয়ে গোলাপ জামুন খাচ্ছিল, আর এই কারণে আমাদের এই সন্তানগুলো খাবার জন্য বায়না ধরছে। এখন এদেরকেও তো কিনে দিতে হবে। তোমার বাচ্চাদেরকে তুমি সামলে রাখতে পারো না? যদি খেতেই দিতে হয় তাহলে বাড়ির মধ্যে খেতে বলুন, এইরকম ভাবে বাইরে দেখে দেখে খাবার কোনো প্রয়োজন নেই। কাকি, এই যে তোমাদের সন্তানগুলো যখন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খায়, তখন কি আমরা তোমাদের বাড়িতে গিয়ে বলি? আগে তোমরা তোমাদের সন্তানদেরকে বলো। দেখেছো তো এবার কার বাচ্চাকে কে কেমন শিক্ষা দিয়েছে, এটাই পরিচয় হয়ে গেল। দেখো দিদি, আমার বাচ্চাদেরকে কিন্তু আমি ওইসব শিখিয়ে দিইনি, তাই ওরা এই সত্যের বিচার করলো। এইভাবে প্রিয়া সকলকে বোঝাবার চেষ্টা করে। তারপর তারা সকলে বুঝতে পেরে প্রিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে প্রিয়াদের আরো কাস্টমার বেড়ে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে তাদের 1টা করে গোলাপ জামুন থেকে এখন 100 টাকা গোলাপ জামুন হয়ে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে তারা এখন অনেক টাকা রোজগার করে ফেলে। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।